কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের ধারণা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে হিসাব সমীকরণের ধারণা এবং দ্বিতীয়টি হচ্ছে হিসাব সমীকরণে শেয়ারমূল্য প্রতিষ্ঠানের লেনদেনের প্রভাব। তো চলো দেরি না করে আজকের এই ক্লাসে শুরু করে দেওয়া যায়। প্রথমে আমরা জানবো হিসাব সমীকরণের ধারণা সম্পর্কে। হিসাব সমীকরণ বলতে মেনলি কি বোঝানো হচ্ছে? কোনো একটি প্রতিষ্ঠানের যে কোনো নির্দিষ্ট একটা সময়ে মোট সম্পদের পরিমাণ মোট দায়ের সমান হবে। যেই সমীকরণের মাধ্যমে এই সত্যতাকে প্রমাণ করা হয় তাকে বলা হচ্ছে হিসাব সমীকরণ। তো কি পেয়ে যাচ্ছি আমরা? যদি এটাকে সমীকরণ আকারে আমরা দেখাই তাহলে আমাদের এখানে সমীকরণটা আসছে এরকম যে মোট সম্পদ সমান মোট দায়। এই মোট দায়কে আমরা ভাগ করতে পারি আবার দুই ভাগে। একটা হচ্ছে বহির্দায় এবং আরেকটা হচ্ছে অন্তর্দায় কিংবা মালিকানা সত্ত্ব। তো মোট সম্পদ বলতে কি বোঝানো হচ্ছে, বহির্দায় মানে কি, এবং অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব বলতে বেসিক্যালি কি বোঝায়, এটা সম্পর্কে আমরা আগে জেনে নিই। প্রথমত, সম্পদ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় তাদেরকেই বলা হচ্ছে সম্পদ। এগুলো কি থাকবে? এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিসম্পদ, অর্থাৎ অবশ্যই এটার ভ্যালু থাকতে হবে আর্থিক। এটা থাকবে ব্যবসায়ের মালিকের অধীন এবং এটা ভবিষ্যতে মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হবে। ওইগুলোকেই বলতে পারি হচ্ছে আমরা সম্পদ। যদি আমরা উদাহরণ দিই, আসবাবপত্র, যন্ত্রপাতি, দেনাদার, ভূমি, কারখানা, এই সবগুলোকে বলতে পারি হচ্ছে আমরা সম্পদ। সম্পদের পরে আমরা জেনে নিব বহির্দায় সম্পর্কে। বহির্দায়কে সংক্ষেপে দায় বলা হয়। দায় বলতে সাধারণত আমরা বহির্দায়কে নির্দেশ করে থাকি। তো বহির্দায় মানে হচ্ছে ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি তাকে বলা হচ্ছে বহির্দায়। মনে করো আমার ব্যবসার মধ্যে সম্পদ রয়েছে 50,000 টাকা এবং এর মধ্যে তৃতীয় কোনো পক্ষের দাবি 20,000 টাকা, অর্থাৎ তাকে 20,000 টাকা আমাকে পরিশোধ করতে হবে বা 20,000 টাকার সমপরিমাণ কোনো সেবা তাকে প্রদান করতে হবে। ওটাকে বলবো হচ্ছে আমি এখানের মধ্যে দায় অথবা বহির্দায়, অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তার যে দাবি রয়েছে। অন্যদিকে ব্যবসায়ের মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাকেই বলা হচ্ছে মালিকানা সত্ত্ব। এই যে খেয়াল করে দেখো, 50,000 টাকার মধ্যে 20,000 টাকা হচ্ছে বাইরের তৃতীয় পক্ষের কোনো একটা হচ্ছে দাবি, তাহলে বাকি 30,000 টাকা এটা কে পাবে? এটা পেয়ে যাবে হচ্ছে মালিক। অর্থাৎ ব্যবসায়ের যে বাকি সম্পদ রয়েছে দায় বাদ দেওয়ার পর বা বহির্দায় বাদ দেওয়ার পর ওই অংশটা যেহেতু মালিক পেয়ে যাচ্ছে, ওই অংশটা হচ্ছে মোট সম্পদের উপর মালিকের দাবি। অন্য কথায় বলতে পারি, সম্পদ থেকে বহির্দায় বাদ দিলে আমরা যেই পরিমাণটা পেয়ে যাচ্ছি ওটাকে বলতে পারি হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব। যদি বহির্দায়ের হচ্ছে আমরা কোনো উদাহরণ দিই, বহির্দায়ের উদাহরণের মধ্যে গিয়ে পড়বে হচ্ছে পাওনাদার, ব্যাংক ঋণ প্রভৃতি। অন্যদিকে মালিকানা সত্ত্বের উদাহরণের মধ্যে গিয়ে পড়বে হচ্ছে মূলধন, সঞ্চিত তহবিল, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে গিয়ে পড়ে। তো এবার হচ্ছে আমরা একটু আগে হিসাব সমীকরণ নিয়ে বলে আসলাম, আমাদের হিসাব সমীকরণটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। হিসাব সমীকরণটা হচ্ছে এ সমান L+OE। এ মানে কি, এল মানে কি, আর ওই মানে কি? এ মানে হচ্ছে সম্পদ কিংবা অ্যাসেটস, এল মানে হচ্ছে লায়াবিলিটিস কিংবা বহির্দায়, এবং ওই মানে হচ্ছে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। আমরা যেটাকে দেখে আসলাম সম্পদ সমান মোট দায়, এবং মোট দায়কে হচ্ছে আমরা বহির্দায় এবং মালিকানা সত্ত্ব ভাগ করতে পারি, তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে হিসাব সমীকরণ আমাদের এখান থেকে যে সম্পদ সমান বহির্দায় যোগ মালিকানা সত্ত্ব, এবং এটাকে ইংলিশে এবং শর্ট ফর্মে লেখা হয় এ সমান L+OE। এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। এখন এই যে ওই রয়েছে বা মালিকানা সত্ত্ব, এটা আবার 4টা উপাদানের সমন্বয়ে গঠিত। ওইকে ভাঙলে আমরা পেয়ে যাই 4টা উপাদান। কি কি? সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এটাই হচ্ছে ওই ওনার সিকিউরিটি অথবা মালিকানা সত্ত্ব বের করার সূত্র। এখানে সি বলতে কি বোঝানো হচ্ছে? সি মানে হচ্ছে ক্যাপিটাল কিংবা মূলধন, আর মানে হচ্ছে রেভিনিউ কিংবা আয়, ই মানে হচ্ছে এক্সপেন্সেস অথবা ব্যয়, এবং ডি মানে হচ্ছে ড্রয়িংস অথবা উত্তোলন। অর্থাৎ বলতে পারি আমরা মালিকানা সত্ত্ব সমান মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। যেহেতু মূলধন আয় এখানে যোগ করা আছে, তাই ব্যবসার মধ্যে যদি মূলধন বৃদ্ধি পায় এবং আয় বৃদ্ধি পায় সেগুলো হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বাড়িয়ে দেয়। অন্যদিকে ব্যবসার মধ্যে যদি কোনো ব্যয় ঘটে এবং উত্তোলন ঘটে সেগুলো আমাদের মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়। এবার যদি এই মালিকানা সত্ত্বের জায়গায় যদি হচ্ছে আমরা এই মূলধন, আয়, ব্যয়, উত্তোলন যদি এটা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এই দেখো ওইর জায়গায় আমরা হচ্ছে এই 4টা উপাদান লিখে দিয়েছি।
তাই আমাদের বর্ধিত রূপটা বের হয়ে যাচ্ছে a সমান L+C + R - E - D, অথবা সম্পদ সমান বহির্দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তোমাদের পরীক্ষায় প্রায় সময় এখান থেকে এমসিকিউ আসে, যে বলে দেয় তোমাদের এমসিকিউর মধ্যে নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ, নিচের কোনটি হিসাব সমীকরণের সঠিক রূপ। দেখা যায় প্রায় সময় এই উপাদানগুলোকে হচ্ছে সমীকরণের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া হয়, যেমন ডি বা উত্তোলন এখানে মাইনাস করা আছে, বাম দিকে প্লাস হয়ে যাবে, অর্থাৎ A+D সমান হবে হচ্ছে C + L + R - E। তো এভাবে করে এগুলোকে চেঞ্জ করে হচ্ছে আমরা হিসাব সমীকরণটা পেয়ে যাই। হিসাব সমীকরণ এগুলো কিন্তু সঠিক রূপ। বর্ধিত রূপকে আমরা উল্টাপাল্টা করতে পারি, বা চাইলে হচ্ছে আমরা এইগুলোর মানকে বাম দিকে নিতে পারি, বাম দিকের মানকে আমরা ডান দিকে নিয়ে আসতে পারি। তো এভাবে করি এই সমীকরণগুলোকে হচ্ছে একটু চেঞ্জ করে আমরা অন্য উপাদানগুলো বের করতে পারি। যেমন ওই সমান হয়ে যাবে হচ্ছে A - L, মালিকানা সত্ত্ব সমান সম্পদ মাইনাস বহির্দায়, অথবা বহির্দায় সমান হচ্ছে সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব। এভাবে করে হচ্ছে আমরা উপাদানগুলোকে চেঞ্জ করে নতুন নতুন সূত্র পেতে পারি। এবার আমরা দেখব হিসাব সমীকরণে সেবামূলক প্রতিষ্ঠানের লেনদেনের প্রভাব। সেবামূলক প্রতিষ্ঠান বলতে বোঝানো হচ্ছে যে সকল প্রতিষ্ঠানগুলো কোনো পণ্য বিক্রি করে না, বরং সেবা বিক্রি করে, তাদেরকে বলা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। যেমন ডাক্তারের চেম্বার, এরপর হচ্ছে উকিল, ইঞ্জিনিয়ার, ওনারা সাধারণত কোনো পণ্য বিক্রি করেন না বা কোনো প্রোডাক্ট বিক্রি করেন না, তারা সাধারণত সেবা দিয়ে থাকেন। তো এখানের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো লেনদেন দেওয়া আছে এবং ঘটনা দেওয়া আছে। এই ঘটনা এবং লেনদেনগুলো হিসাব সমীকরণে কীভাবে প্রভাব ফেলে, এই ম্যাথটা আমাদের এখানে করতে হবে। সো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড একটু হচ্ছে হার্ড, আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। প্রথমত আমাদেরকে এই লেনদেনগুলো থেকে বের করতে হবে যে আমাদের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটেছে। প্রথমত বলা ছিল 2016 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে আইনি ব্যবসা শুরু করা হলো। উক্ত মাসে তার ব্যবসার অন্যান্য ঘটনাগুলো নিম্নরূপ। এখানে উক্ত মাসে আমাদের স্পেস হবে একটা। তো এর ফলে কি উপাদানের পরিবর্তন ঘটেছে? নগদ নামক সম্পদ বেড়ে গিয়েছে, কম্পিউটার নামক একটা অফিস সরঞ্জাম বেড়ে গিয়েছে, আর এই দুটা নিয়ে ব্যবসা শুরু করায় ব্যবসায়ের মূলধন বেড়ে গিয়েছে। এরপর 15,000 টাকা দিয়ে মাসিক বেতনে একটা ম্যানেজার নিয়োগ করলেন। এটা কোনো লেনদেনই না। সো এই লেনদেনের ফলে আমাদের ব্যবসা হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়েনি। দেন ধারে আসবাবপত্র ক্রয় করা হলো। এর ফলে হচ্ছে আমাদের এখানে একটা পাওনাদার বেড়ে গিয়েছে বা প্রদূ হিসাব বেড়ে গিয়েছে। অন্যদিকে আমাদের হচ্ছে আসবাবপত্র নামক একটা সম্পদ বেড়ে গিয়েছে। মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো। আইনি সেবা বলতে বোঝানো হচ্ছে এখানের মধ্যে যে তিনি হচ্ছে কোনো কেস লড়ে দিয়েছেন বা অন্য কোনো আইনি সেবা দিয়েছেন এবং এর ফলে তার কাস্টমার মক্কেল তাকে হচ্ছে নগদ অর্থ দিয়েছেন, ওই পণ্য বিক্রির মতো। পণ্য বিক্রির জায়গায় তিনি যে সেবা বিক্রি করেছেন। তো এর ফলে আমাদের এখানে সেবা আয় বেড়ে গিয়েছে, অর্থাৎ একটা আয় বেড়ে গেল আর নগদ অর্থ বেড়ে গিয়েছে। আর মক্কেল যদি ধারে আইনি সেবা দেওয়া হয় তখন একটা সেবায় নামক আয় বাড়ে। আগের মধ্যে সেবায় নামক আয় বাড়েছে এবং এখানের মধ্যেও সেবায় নামক আয় বেড়ে গিয়েছে। অন্যদিকে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়ায় আমাদের এখানে প্রাপ্য হিসাব বা দেনাদার বেড়ে গিয়েছে। তারপর এখানে আমাদের 20 নম্বরে জনতা ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো। এটা কোনো লেনদেনের মধ্যে গিয়ে পড়বে না, ব্যবসায় কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। চলতি মাসে ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো। নগদ অর্থ হচ্ছে আমাদের এখানে কমে গিয়েছে আর বেতন এবং ব্যয় বেড়ে গিয়েছে। ধারে কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ, তো এখানে আমাদের একটা দায় কমে গেল প্রদূ হিসাব নামে আর নগদ অর্থ কমে গেল। আর অফিস ভাড়া পরিশোধ করা হলে আমাদের এখানে একটা ব্যয় বেড়ে যায় অফিস ভাড়া নামক, আর নগদ অর্থ কমে যায়। তো আমরা কিন্তু মোটামুটি জেনে গেলাম আমাদের এখানে কোন কোন উপাদানের পরিবর্তন ঘটছে। তো তুমি বলো তো এবার আমাকে যে আমাদের এখানে মেনলি কি কি সম্পদ ছিল। সম্পদের মধ্যে ছিল হচ্ছে নগদ, এরপর হচ্ছে অফিস সরঞ্জাম, তারপর ছিল হচ্ছে আসবাবপত্র, এরপরে ছিল হচ্ছে প্রাপ্য হিসাব, তারপর আমাদের এখানে আর কোনো ধরনের সম্পদ দেওয়া নেই। এই ম্যাথ থেকে আমরা 4 টাইপের সম্পদ পেয়ে গিয়েছি। কেন বের করে নিলাম? এই ম্যাথের মধ্যে গিয়ে হচ্ছে যেটা করতে হয়, আমাদের ঘরটা হয় এরকম। প্রথমে লিখবো হচ্ছে আমরা তারিখ, তারপর আমাদের হিসাব সমীকরণ লিখতে হবে যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এরপর সম্পদের আন্ডারে আমাদেরকে প্রত্যেকটা সম্পদের নাম আলাদা আলাদা করে উল্লেখ করতে হবে। যেহেতু 4টা সম্পদ ছিল, নগদ, প্রাপ্য হিসাব, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, প্রত্যেকটা সম্পদের নাম হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এরপর ইকুয়াল সাইন হবে। তারপর খুঁজে বের করবো এখানে আমাদের দায় কয়টা আছে। দায় ছিল শুধুমাত্র এই যে এখানে আমরা হচ্ছে আইনি সেবা এখানে না সরি ধারে আসবাবপত্র ক্রয় করেছি। তো আমাদের এখানে প্রদূ হিসাব নামক দায় বেড়ে গিয়েছে এবং পরবর্তীতে গিয়ে ওই দায় পরিশোধ করা হয়েছে। নতুন কোনো দায় কিন্তু এখানে নেই। ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হয়েছে, এটা ব্যক্তিগত লেনদেন, ব্যবসার জন্য লেনদেন না। ব্যবসার জন্য যদি ঋণ গ্রহণ করা হতো তখন ব্যাংক ঋণ নামেও একটা দায় বেড়ে যেত। তো দায় এখানে একটাই রয়েছে, তাই দায় নিচে ঘর হবে একটাই, প্রদূ হিসাব।
এবং মালিকানা সত্ত্বের সূত্র হচ্ছে আয় যোগ মূলধন মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তো এই যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলা দিয়ে হচ্ছে বের করবো মালিকানা সত্ত্ব, অর্থাৎ আয়, ব্যয়, মূলধন, উত্তোলন এগুলোর জন্য আলাদা কোনো ঘর না খুলে এগুলো আমরা মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। এবং পরবর্তীতে গিয়ে হচ্ছে মন্তব্যের ঘরে উল্লেখ করতে হয় যদি মালিকানা সত্ত্বের কোনো উপাদানের পরিবর্তন ঘটে, ওইটা আমরা মন্তব্যের ঘরে উল্লেখ করে দিব। তো আমরা মোটামুটি সবকিছু পেয়ে গিয়েছি, এবার আমরা ম্যাথটা শুরু করতে পারি। উপরে আমরা লিখবো প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তির নাম, এখানে দেওয়া ছিল যে মিস্টার কামরান, তো তার নাম আমরা লিখে দিলাম। এরপরে লিখবো হচ্ছে বিবরণী ছক, অর্থাৎ হিসাব সমীকরণে লেনদেনের উপর প্রভাব, এই ছকটাকে বলা হয়ে থাকে বিবরণী ছক। এবং তারিখ লিখে দেবো আমরা, এখানে এটা হচ্ছে জানুয়ারি মাসের ম্যাথ, তো 2016 সালের জানুয়ারি মাসের জন্য প্রথম তারিখ 2016 জানুয়ারির 1, এই তারিখে নগদ অর্থ বেড়ে গিয়েছে, তারপর একটা আমাদের অফিস সরঞ্জাম বেড়ে গিয়েছে, আর মূলধন বেড়ে গিয়েছে। তো আমরা লিখবো নগদের ঘরে যোগ করে দেবো হচ্ছে 1 লাখ, অফিস সরঞ্জামের ঘরে যোগ করে দিয়ে 50,000 টাকা, এবং এই দুটো যোগ করে আমাদের মোট মূলধন বেড়ে গিয়েছে 1.5 লাখ টাকা। এটাকে লিখে দেবো হচ্ছে আমরা মালিকানা সত্ত্বের ঘরে, কারণ মূলধন বাড়লে মালিকানা সত্ত্ব বেড়ে যায়। এবং এটাকে লিখে দেবো মন্তব্যের ঘরে আমরা, কারণটা মূলধন আনয়ন, যেহেতু এখানের মধ্যে হচ্ছে আমরা আয়, ব্যয়, মূলধন, উত্তোলন 4টি উপাদানকে আমরা একটা ঘরের মধ্যে উল্লেখ করছি। তো এই মালিকানা সত্ত্বের কি পরিবর্তন ঘটেছে ওইটা উল্লেখ করার জন্যই হচ্ছে আমরা মন্তব্যের ঘরে লিখে দিই। যদি মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন না ঘটে তখন মন্তব্যের ঘর আমরা খালি রেখে দিব। যেমন জানুয়ারির 2 তারিখটা হচ্ছে কোনো এখানে লেনদেনই না, এটা এখানে আসবে না। 8 তারিখে বলা হচ্ছিল ধারে আসবাবপত্র ক্রয় করা হলো, এর ফলে আসবাবপত্র নামক সম্পদ বেড়ে গিয়েছে। অন্যদিকে ধারে আসবাবপত্র ক্রয় করার ফলে একটা প্রদূ হিসাব নামক দায় বেড়ে গিয়েছে। তো এখানে আমাদের প্রদূ হিসাবের ঘরে যোগ করে দেওয়া লাগবে এই দায়টা বেড়ে যাওয়ায়, আর আসবাবপত্রের ঘরে যোগ করে দেওয়া লাগবে কারণ আসবাবপত্র নামক সম্পদ বেড়ে গিয়েছে। যেহেতু মালিকানা সত্ত্বে কোনো পরিবর্তন ঘটে নেই, এই জন্য এই ঘরটা আমরা খালি রেখে দিয়েছি। তারিখ হয়ে যাবে জানুয়ারির 8। এরপর জানুয়ারির 12, এখানে বলা হচ্ছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। তো এর ফলে আইনি সেবা দেওয়ার ফলে সেবা আয় নামক আয় বেড়ে গিয়েছে, অন্যদিকে নগদ নামক সম্পদ বেড়ে গিয়েছে। তাই নগদের ঘরে যোগ করে দিব 25,000 টাকা, এবং আমরা আয় যেহেতু বেড়ে গিয়েছে, আয় মালিকানা সত্ত্ব বাড়িয়ে দেয়, মালিকানা সত্ত্বের ঘরে যোগ করে দিব আমরা 25,000 টাকা। তাই এখানে আমরা নগদের ঘরে যোগ করে দিয়েছি এবং মালিকানা সত্ত্বের ঘরে যোগ করে দিয়েছি। ডান দিকে লিখে দিব হচ্ছে আমরা এইটা উল্লেখ করে দিব সেবায় ঘটেছে, এই সেবায়ের ফলে যে মালিক সত্ত্ব বেড়ে গেল এটা বোঝানোর জন্য হচ্ছে উল্লেখ করে দিলাম সেবা আয়। দেন জানুয়ারির 18, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়ার ফলে এখানে আমাদের প্রাপ্য হিসাব নামক সম্পদ বেড়ে গিয়েছে এবং সেবায় নামক একটা আয় বেড়ে গিয়েছে। তাই প্রাপ্য হিসাবের ঘরে যোগ করে দেব 30,000 টাকা, এবং সেবায়ের ফলে মালিক সত্ত্ব বেড়ে গেল, এই মালিকানা সত্ত্ব বা ওই ঘরে যোগ করে দিব আমরা 30,000 টাকা। অ্যান্ড আমরা আবার লিখে দিব এখানে সেবা আয়, তারিখ হয়ে যাবে হচ্ছে জানুয়ারির 18। এরপর জানুয়ারির 20, জনতা ব্যাংক লিমিটেড হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, এটা তো কোনো লেনদেনই না, এটা আসবেই না। জানুয়ারির 30, চলতি মাসে ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো 15,000 টাকা। সো বেতন পরিশোধ করে দেওয়ার ফলে নগদ অর্থ কমে গিয়েছে এবং বেতন নামক ব্যয় বেড়ে গিয়েছে। সো নগদ অর্থ কমে যাওয়ার ফলে আমরা নগদের ঘরে মাইনাস করে দেব 15,000 টাকা, এবং ব্যয় এর ফলে হচ্ছে আমাদের একটা মালিকানা সত্ত্ব নামক উপাদান কমে যাচ্ছে, তাই মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দেব 15,000 টাকা। অ্যান্ড মন্তব্যের ঘরে লিখে দিব আমরা বেতন খরচ। দেন আবার জানুয়ারি 30, ধারে কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ 10,000 টাকা। তো এই মূল্য পরিশোধ করার ফলে আমাদের নগদ অর্থ কমে যাবে এবং প্রদূ হিসাব নামক একটা দায় কমে যাবে। তাই প্রদূ হিসাব থেকে মাইনাস করে দেব 10,000 টাকা এবং নগদ থেকে মাইনাস করে দেব আমরা 10,000 টাকা। সবার শেষে জানুয়ারি 31, জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 12,000 টাকা। এই জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করার ফলে নগদ অর্থ কমে গিয়েছে এবং ভাড়া নামক ব্যয় বেড়ে গিয়েছে, যে ব্যয়টা আমাদের মালিকানা সত্ত্ব কমিয়ে দিয়েছে। তাই মালিকানা সত্ত্ব থেকে মাইনাস এবং নগদ থেকেও মাইনাস। এরপরে বাকি পার্টটা খুবই ইজি, আমরা কিন্তু লিখে দিয়েছি এখানে ভাড়া হিসাব, আর এখানে লিখে দিয়েছি হচ্ছে আমরা বেতন খরচ, সবগুলো মন্তব্য লিখে দিলাম। তারপরে আমরা প্রত্যেকটা সিঙ্গেল ঘরের হচ্ছে আমরা উদ্বৃত্তগুলো বের করব। 1 লাখ এর সাথে যোগ করবো 25,000 টাকা, এর থেকে বাদ দিব হচ্ছে 15,000, 10,000 এবং 12,000। তাহলে নগদের ব্যালেন্স পড়ে আছে জানুয়ারির 31 তারিখে 88,000। প্রাপ্য হিসেবে ব্যালেন্স এখানে একটাই আছে 30,000 টাকা। দেন অফিস সরঞ্জামের ব্যালেন্স হয়ে যাবে হচ্ছে 50,000 টাকা, আসবাবপত্রের ব্যালেন্স হয়ে যাবে হচ্ছে 30,000 টাকা। প্রদূ হিসাব 30,000 টাকা যোগ করব, 10,000 মাইনাস করব, তাহলে এখানে বের হয়ে যাবে হচ্ছে 20,000 টাকা। মালিকানা সত্ত্বের ঘরে এখানে হচ্ছে 1,50,000,
এর সাথে অ্যাড করব 25,000 আর 30,000, মাইনাস করে দিব 15,000 অ্যান্ড 12,000। তাহলে এখানে বের হয়ে যাবে মালিকানা সত্ত্বের পরিমাণ 1,78,000 টাকা। এইবার আমাদের এই সবগুলো সম্পদ যোগ করে দেওয়া লাগবে এবং দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করে দেওয়া লাগবে। তাহলে দেখবো দুই পাশে বের হবে সেম অ্যামাউন্ট টাকা। সম্পদের দিকে বের হবে 1,98,000 টাকা এবং মালিকানা সত্ত্বের ঘরেও বের হবে হচ্ছে আমাদের 1,98,000 টাকা। দেন ডাবল দাগ দিয়ে আমরা শেষ করে দিব। এখানে ডাবল দাগ দেওয়া পসিবল না হয় সিঙ্গেল দাগ দিয়ে দিয়েছি, বাট তোমরা পরীক্ষায় অবশ্যই ডাবল দাগ দিয়ে হচ্ছে ম্যাথটা শেষ করবো। তো দিয়ে দেওয়ার ট্রাই করি। এখানে ডাবল দাগ হবে অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ডাবল দাগ হবে। এর দ্বারা বোঝানো হয় যে আমাদের ম্যাথটা কি হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। এই কারণে হচ্ছে আমরা ডাবল দাগ দিয়ে দিচ্ছি একটা। ফাইন। যদি দেখো তোমরা পরীক্ষার মধ্যে যে তোমাদের দুই পাশ মিলে নাই, সম্পদ ইকুয়াল হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব হয় নাই, তখনই গিয়ে বুঝো তোমাদের ম্যাথমেটিক্সটা কিছু ভুল করেছো। কারণ প্রত্যেকটা লেনদেনের দ্বারা আমাদের দুই পাশ মিলবেই। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের এত সৌন্দর্য। যদি দুই পাশ না মিলে তখনই গিয়ে বুঝতে পারবো যে তোমাদের ম্যাথটা আসলে ঠিক হয়নি। মিললে সবসময় ঠিক হবে এরকম না, আর যদি না মিলে তখন গিয়ে তোমাদের অবশ্যই ভুল হয়েছে। তাহলে এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের কন্টেন্ট। তো আশা করছি তোমরা হিসাব সমীকরণ কি এর সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে গিয়েছো এবং কিভাবে করে সেবামূলক প্রতিষ্ঠানের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব ফেলে তোমরা সেই সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গিয়েছো। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে। ধন্যবাদ সবাইকে।